ফোন ব্যবহারকারী ইমানদার মহিলার কবরের আযাব। আজকের এই ঘটনাটি আপনার আত্মাকে জাগিয়ে তুলবে। এই জন্য অনুরোধ, ঘটনাটি একবারে শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে এমন একটি হৃদয় বিদারক ঘটনা শোনাবো, যা শোনার পর আপনারা অবশ্যই শিক্ষা গ্রহণ করবেন। গরিব মা বাবা একটি নষ্ট মেয়ে যে সবসময় গান শুনতে পছন্দ করত, তাকে আল্লাহ পাক কিভাবে আযাব দিল, আসুন জেনে নেই। কোনো এক গ্রামের মধ্যে একজন আলেম ছিল। ওনার নাম ছিল আব্দুল কালাম এবং তিনি তার স্ত্রী ফাতেমার সাথে বসবাস করতেন। অনেক দোয়া করার পর আল্লাহ পাক তাদেরকে একটি মেয়ে দিয়েছিলেন। আব্দুল কালাম তার মেয়েকে অনেক ভালোবাসতো। দুজন স্বামী স্ত্রী তাদের মেয়েকে অনেক আদর যত্ন করে লালন পালন করেছিলেন। তাদের মেয়ের নাম ছিল জেইনাব, যে কিনা ছোটবেলা থেকে অনেক সুন্দরী ছিল। যখন সে মিষ্টি মিষ্টি কথা বলতো, তখনই তার মা বাবা তাদের মেয়ের এই মিষ্টি কথাগুলো শুনে অনেক খুশি হতেন। সময় অতিবাহিত হতে লাগলো এবং মেয়েটি একটু বড় হয়ে গেল। একদিন আব্দুল কালাম যখন নামাজ পড়ে বাসায় ফিরে এলো, তখন সে দেখে যে তার মেয়ে অনেক বেশি মেকআপ করেছিল। এটি দেখে আব্দুল কালামের অনেক রাগ হলো। সে তার স্ত্রীকে বলল, হে আল্লাহর বান্দি, তোমার মেয়েকে বোঝাও, সে কি আচরণ শুরু করেছে এসব। একমাত্র মেয়ে সন্তান হওয়ার মানে এটা না যে সে এরকম খারাপ আচরণ করবে। তুমি তাকে পর্দা করতে শেখাও এবং সে যেন ফ্যাশন করে বাইরে না ঘুরে বেড়ায়। আলেমের স্ত্রী এই কথায় অনেক রাগ হলো যে তার স্বামী তার প্রিয় মেয়েকে গালি দিয়েছে। সে তার স্বামীকে তো কিছুই বলল না, তবে সে রাগ করে ঘরের ভেতর চলে গেল। আব্দুল কালাম বলতে লাগলো, দেখিও, একদিন তুমিও অবশ্যই আফসোস করবে। আপনি হিন্দু হন কিংবা মুসলিম, ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি, হে আল্লাহ, আমাদেরকে গুনাহ থেকে রক্ষা করুন এবং হেদায়েত দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন। এবং এই ভিডিওটাতে একটি লাইক দিন ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির লাইক টার্গেট 10,000, তাই সকলে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। পরের দিন আব্দুল কালাম কাজের জন্য সৌদি আরব চলে গেলেন। যাওয়ার সময় আব্দুল কালাম তার মেয়ের মাথায় চুমু খেতে লাগলো এবং বলতে লাগলো, মা, তুমি সবসময় খুশি থাকো এবং কিছু সময়ের ব্যাপার, এরপর আমি বাসায় ফিরে আসব। তুমি তোমার প্রতি খেয়াল রেখো। এভাবেই সময় অতিবাহিত হতে লাগলো। একদিন যেই না মেয়ের মা বাসায় কিছু কাজ করছিল, তখন হঠাৎ মেয়ে তার মায়ের কাছে এসে বলতে লাগলো, মা, আমাকে মোবাইল নিয়ে দাও। আমার সঙ্গে যে মেয়েগুলো কলেজে লেখাপড়া করে, তারা সবাই মোবাইল নিয়ে আসে, ইনস্টাগ্রামের মধ্যে রিল ভিডিও বানিয়ে থাকে, গান শোনে। তাই আমার মন চায় আমিও যেন একটি মোবাইল নেই। যখন তার মা এমন কথা শুনলো, তখন তার পায়ের নিচ থেকে জমিন সরে গেল। তার মা বলতে লাগলো, তুমি এসব কি বলছো? এমনিতেই তোমার বাবা তোমার মেকআপ নিয়ে অনেক কথা শুনিয়েছেন, এই কারণে তোমার বাবা আমাকে গালিও দিয়েছিল। তবে মায়ের কথা শুনে জেইনাবের অনেক রাগ হলো। সে তার মাকে বলতে লাগলো, আমি কিছু জানি না, আমি খাবারও খাবো না এবং বাসার কাজও করব না এবং কলেজেও যাব না। তুমি যাই করো না কেন, যতক্ষণ পর্যন্ত না তুমি আমাকে মোবাইল দিয়ে দিচ্ছ, আমি কোনো কাজই করব না। আমার যে কোনো মতে মোবাইল লাগবেই লাগবে। এই বলে সে কান্না করতে লাগলো। তার মা মেয়েকে দেখে দয়া হলো, কেননা তার তো আর কোনো সন্তান ছিল না, শুধু এই মেয়েটিই ছিল। এরপর জেনাবের মা তার কাছে এলো এবং বলল, মা, আল্লাহর ওয়াস্তে খাবার খেয়ে নাও, না হলে তুমি অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে, আমি হার মানছি, আমি তোমাকে মোবাইল নিয়ে দিব। বরং আমরা আজকেই তোমার জন্য মোবাইল নিয়ে আসবো। এই কথা শোনার পর জেনাবের চেহারাতে হাসি চলে এলো। এরপর দুজন মা এবং মেয়ে বাজারে চলে গেল এবং জেনাবের মা তাকে নতুন মোবাইল কিনে দিল। এখন তো জেনাব অনেক বেশি খুশি ছিল, কেননা তার এত বড় ইচ্ছা পূরণ হয়ে গিয়েছিল, যা অসম্ভব ছিল। কেননা তার বাবা তো তাকে কখনোই মোবাইল নিয়ে দিত না। তবে তার মা তার জেদের সামনে হার মেনে নিয়েছিল। এবং এখন সামনে কি হবে তা আপনারা অবশ্যই শুনবেন। জেনাব যখন খুশি হয়ে বক্স থেকে মোবাইল বের করলো, তখন তার মা পাশেই বসে বলতে লাগলো, আমাকেও দেখাও এটা কেমন হয়ে থাকে। তখন জেনাবের দ্রুত স্বভাব বদলে গেল। সে বলতে লাগলো, মা, তুমি গিয়ে কাজ করো, তুমি আর কতটা শিক্ষিত, তুমি তো মূর্খ। মায়ের অনেক রাগ হলো, তবে সে তার মেয়ের জন্য সকল কিছু অদেখা করে দিল। এরপর সময় এভাবেই কাটতে লাগলো। সেই মেয়েটি দিন দিন বেশি করে নষ্ট হতে লাগলো। সে সবসময় মোবাইলের মধ্যে পড়ে থাকতো। সে মায়ের কথা শুনতো না, বাসার কাজও করতো না এবং নামাজও আদায় করতো না। এবং তার মা যখন নামাজ পড়তো, তখন তার কোনো চিন্তা হতো না। সে মোবাইলের মধ্যে গান চালু করে দিয়ে শান্তিতে শুনতো। যখন তার মায়ের নামাজ পড়া শেষ হতো, তখন সে তার মেয়েকে বলতো, মা, তুমি মোবাইলের আওয়াজ কমিয়ে দাও, আমি নামাজ পড়লে আমার মনোযোগ ভঙ্গ হয়ে যায়। সামনে থেকে মেয়ে বলতে লাগলো, মা, তুমি নামাজ কখন পড়ো? সবসময় তো তোমার কানে আমার মোবাইল লেগে থাকে। মা তাও কিছু না বলে চুপ করে রইলো। এখন সেই মা তার মেয়ের কথা চিন্তা হতে লাগলো যে সে এখন কি করবে। জেনাবের মা আবার একদিন তার মেয়েকে বোঝানোর জন্য বসে গেল যে আল্লাহকে ভয় করো, এত বেশি মোবাইল চালায়ও না, তোমার চোখ নষ্ট হয়ে যাবে, তুমি অসুস্থ হয়ে পড়বে। আমার তোমাকে নিয়ে অনেক চিন্তা হয়, আর একটু বাসার কাজও করো।
তবে জেনাব এই সকল কথায় কান না দিয়ে সে তার মাকে এই কথাগুলো শোনার পর ধাক্কা দিয়ে দেয় এবং রুম থেকে বের করে দেয় এবং এরপর সে বলে, আমাকে বারবার ডিস্টার্ব করতে আসো কেন? যখন লাইট অফ হয়ে যাবে তখন মোবাইল চার্জে লাগিয়ে বাসার কাজ করে নিব। সেই সময় জেনাবের মা বুঝতে পারলো যে সে কত বড় ভুল করে ফেলেছে। আর এখন তো আমার মেয়ে আমার হাত থেকে বেরিয়ে গিয়েছে। আগে তো জেনাব মোবাইলে শুধু গান শুনতো, তবে এখন তো সীমা অতিক্রম করে ফেলেছে। জেনাব যে কলেজে পড়তো সেই কলেজের মধ্যে একটি ছেলেও পড়তো, যার সাথে জেনাবের বন্ধুত্ব হয়ে যায় এবং সে দিনরাত তার সাথে ফোনে কথা বলতে লাগে। আর জেনাব তার মন সেই ছেলেকে দিয়ে ফেলেছিল। সেই ছেলেটি জেনাবকে সকল প্রকার কাজ করতে বাধ্য করেছিল এবং জেনাব সেই ছেলের সকল কথা মানতে লাগলো। এখন তো সে তার মাকে একদমই পছন্দ করতো না, সে তার মাকে একদমই সহ্য করতে পারছিল না। সে দোয়া করতো তার মা যেন হারিয়ে যায়, বাসা থেকে চলে যায় এবং আমি সেই ছেলের সাথে যেন মন ভরে কথা বলতে পারি। এরকম ভাবে সে যখন সেই ছেলেটিকে নিজের ছবি পাঠাচ্ছিল তখন তার মায়ের সকল কিছু দেখে ফেলে। আর এরপর জেনাবের মা তার মুখে একটি থাপ্পড় মারলো এবং বলল, আমি কি এই জন্য তোমাকে মোবাইল কিনে দিয়েছিলাম? জেনাব এই কথা শুনে অনেক রেগে গেল। সে তার মাকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল এবং মাকে মারতে শুরু করলো এবং সে মারতে মারতে বলতে লাগলো, তোমার হিম্মত কি করে হলো আমাকে মারার? আমার নিজের জীবন রয়েছে, আমি আমার জীবন আমার ইচ্ছে মতো কাটাবো, আর তুমি আমাকে শান্তিতে বাঁচতে দিচ্ছ না। না তুমি মরতেছো আর না আমাকে শান্তি দিচ্ছ। জেনাব এবার নাফরমানির সকল সীমা অতিক্রম করে ফেলেছিল। সে তার মাকে অনেক খারাপভাবে মারছিল এবং হঠাৎ করে দরজা খুলল এবং জেনাবের বাবা হুট করে না বলে সৌদি আরব থেকে বাসায় ফিরে এসেছিল। সে বাসায় আসার সঙ্গে সঙ্গে এই দৃশ্য দেখলো। সে দৌড়ে গিয়ে তার স্ত্রীকে মাটি থেকে তুললো এবং মেয়েকে একটা কষে থাপ্পড় মারলো এবং এরপর তিনি বলতে লাগলেন, তুমি কি লজ্জা শরম বেঁচে খেয়েছো? নিজের মাকে তুমি থাপ্পড় মারছো? জেনাবের মা কান্না করতে করতে তার স্বামীকে সকল কিছু বলে দিল। তিনি বললেন, আমি এই বজ্জাতকে মোবাইল ফোন কিনে দিয়েছিলাম, যার ফলে এই মেয়েটি একদম নষ্ট হয়ে গেছে। আব্দুল করিম বলতে লাগলো, এখন আফসোস করতেছো কেন? এই সকল কিছু তোমার আদরের কারণেই তো হয়েছে। স্বামী স্ত্রী কথা বলছিল আর সেই সময় মেয়ে তার রুমে চলে গেল এবং রুমে গিয়ে সেই ছেলেটিকে কল করলো। সেই ছেলেটি তাকে সান্ত্বনা দিল এবং মেয়েটিকে তার মা বাবার বিরুদ্ধে করে দিল। ছেলেটি বলতে লাগলো, এ কেমন বাবা মা তোমার? তোমার উপরেই তারা জুলুম করে। তোমারও বাঁচার অধিকার আছে। তুমি যদি আমার সাথে কথা বলো তাহলে এতে কি গুনাহ? জেনাব কলের মধ্যে কান্না করে যাচ্ছিল। ছেলেটি এরপর বলল, তোমার বাবা যা কিছু ইনকাম করে নিয়ে এসেছে তা সকল কিছু তুমি সংগ্রহ করে আমার কাছে চলে আসো, আমরা পালিয়ে বিয়ে করে নিব। জেনাব তার মায়ের সকল গহনা এবং বাবার ইনকাম করা সকল টাকা পয়সা উঠিয়ে রাতে চুরি করে পালিয়ে গেল। সেই ছেলেটি জেনাবের জন্য অপেক্ষা করছিল। যখন সে জেনাবকে দেখলো তখন সে দ্রুত করে জেনা তার সব জিনিসপত্র নিজের হাতে নিল এবং বলল, তুমি এখানেই থাকো, আমি গাড়ি নিয়ে আসছি। এরপর জেনাব পুরো রাত সেই ছেলেটির জন্য অপেক্ষা করতে লাগলো এবং সেই ছেলেটি আসলো না। জেনাব সেখানে একজন বুজুর্গকে আসতে দেখলো। সেই লোকটি জেনাবকে জিজ্ঞেস করলো, কি হয়েছে মা? তুমি এখানে একা বসে আছো কেন এবং কান্না করছো কেন? জেনাব কান্না করতে করতে সেই বুজুর্গকে তার সকল ঘটনা খুলে বলল। সেই বুজুর্গ জেনাবকে ভালো করে বুঝালো এবং বলল, মা, এখনো খুব বেশি দেরি হয়নি। ফজরের আগে তুমি চুপ করে বাসায় ফিরে যাও। তোমার বাবা মা কিচ্ছু জানতে পারবে না এবং তাদের ইজ্জতও বেঁচে যাবে। জেনাব ঠিক এমনটাই করলো এবং চুপ করে বাসায় ফিরে এলো। সে বাসায় গিয়ে দেখতে পায় তার বাবা মা এখনো ঘুমোচ্ছে। সেও চুপ করে ভেতরে প্রবেশ করে শুয়ে পড়লো। তার মা যখন সকালে উঠলো তখন দেখলো যে তাদের সকল গয়না এবং টাকা বাসা থেকে গায়েব হয়ে গিয়েছে। মা কান্না করতে লাগলো এবং জেনাবের মনেও একটু রহম এলো না যে সে তার ভুল থেকে শিক্ষা গ্রহণ করবে এবং সকল কিছু সত্য বলে দিবে। তার আচরণ সে আগের মতোই রইল। এরপর একদিন আবার সেই ছেলেটি জেনাবকে ফোন করলো এবং বলতে লাগলো যে, জেনাব, আমার কিছু টাকার প্রয়োজন, তুমি আমাকে কিছু টাকা পাঠাও, তা না হলে আমি তোমার ছবিগুলো মানুষকে দেখাবো এবং তোমার বাবাকেও দেখাবো। তোমার বাবা এরপর আর ইজ্জত থাকবে না। যদি তুমি তোমার ইজ্জতকে ভালোবাসো তাহলে আমাকে টাকা পাঠাও। তবে জেনাব সে তো তার বাবার সকল টাকা আগেই নষ্ট করে ফেলেছিল। তার কাছে এখন দেওয়ার মতো কোনো টাকাই ছিল না। এরপর সেই ছেলেটি সীমা অতিক্রম করে বসলো এবং জেনাবের সকল ছবি তার আত্মীয় স্বজন এবং বন্ধুদের শেয়ার করলো। যখন জেনাবের বাবা মেয়ের এইসব ছবি দেখেন এবং মানুষজন নানান ধরনের কথা বলতে শুরু করে, তখন তার বাবা এই সকল কিছু সহ্য করতে পারলো না এবং সে মৃত্যুবরণ করলো। তবে জেনাব না জানি কিসের তৈরি, সে শোক পালন না করে আগের মতোই ছিল। এখন তো সে ক্লাবে যেতে শুরু করেছে আর এখন তার বিধবা মা মেয়েকে বোঝাচ্ছিল। তবে মেয়ে তো একদমই নষ্ট হয়ে গিয়েছিল। এখন জেনাব রাতেও দেরি করে বাড়ি আসা শুরু করলো, কেননা বাবার ছায়া এখন আর তার মাথায় ছিল না যে তাকে শাসন করত। তাই সে স্বাধীনভাবে চলাফেরা শুরু করলো। সেই মেয়েটির বাসায় কোনো চিন্তা ছিল না, না বাসায় আমার মা কিভাবে দিন অতিবাহিত করছে, কিভাবে আমার খাবার গ্রহণের ব্যবস্থা করছে এবং কিভাবে বাসা ভাড়া দিচ্ছে তা কিছুই ভাবতো না। সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকতো।
এখন তো সে তার মাকে একদমই অদেখা করে দিচ্ছিল। সে শুধু কলেজ পর্যন্তই পড়েছিল এবং এরপর সে তার লেখাপড়া বাদ দিয়ে দিয়েছিল। তার একটু রহম হলে সে তার মায়ের সাহায্য করার জন্য একটি জায়গায় চাকরি করতে লাগলো। মা খুশি ছিল যে মেয়ে বাসার খরচ চালানোর জন্য টাকা আনছে এবং তার চিন্তাও দূর হয়ে গেল। তবে তিনি এটাও চিন্তা করছিলেন যে ১৯ বছরের একটি মেয়েদের রাত পর্যন্ত বাইরে থাকে এবং তার মোবাইলও বন্ধ থাকতো এবং সে তার মাকে বলতো যে কাজের কারণে সে মোবাইল বন্ধ রাখতো। জেনাবের মা তার মেয়ের এই মিথ্যা কথা বুঝতে পারে যে তার মাও আর বেশি চিন্তিত হতে লাগলো এবং তিনি চিন্তা করলেন যে তার মেয়ের উপর তিনি নজর রাখবেন, যাতে করে সে আগের মতন কোনো ভুল কাজের শিকার না হয়। এই কারণে তিনি বাসার বাইরে একটি সিসি ক্যামেরা লাগিয়ে দেন এবং প্রতিদিন সকালে চেক করেন তার মেয়ে কত রাতে বাসায় ফিরে। জেনাব তার মায়ের এই কাজে অনেক বেশি রাগ হয়। এই কারণে সে তার মায়ের সাথে ঝগড়া করতে শুরু করে। তুমি তোমার মেয়ের উপর সন্দেহ করতেছো, এটা ঠিক না। তবে জেনাবের মা সেই ক্যামেরাগুলো লাগিয়ে রাখতো এবং প্রতিদিন চেক করতে লাগলো তার মেয়ে রাতে কখন বাড়ি ফিরে। একদিন জেনাব হুট করে গায়েব হয়ে গেল। মায়ের যে কথায় চিন্তা ছিল সেটাই হলো। জেনাবের মা তার জন্য কয়েকদিন ধরে অপেক্ষা করতে লাগলো। জেনাব বাড়ি ফিরে এলো না। জেনাবের মায়ের অবস্থা খারাপ হতে লাগলো এবং তিনি বদনামের ভয়ে কাউকে বলেননি যে তার মেয়ে বাড়ি থেকে পালিয়েছে। সেদিন জেনাবের মা বাসার দরজার মধ্যে দাঁড়িয়েছিল এবং মেয়ের জন্য অপেক্ষা করতে করতে হঠাৎ করে বেহুঁশ হয়ে গেল। মহল্লার মানুষজন জেনাবের মাকে উঠালো এবং হাসপাতালে ভর্তি করালো। মানুষজন দেখলো যে জেনাব বাসায়ও নেই এবং হাসপাতালেও তার মাকে দেখতে আসেনি। তাই তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ যখন জেনাবের বাসায় এলো তখন সকল ঘটনা বয়ান হলো যে জেনাব একদিন ধরে গায়েব এবং তার মা হাসপাতালে রয়েছে, যিনি কমাতে রয়েছেন। পুলিশ তাদের বাসায় তদন্ত করলেন এবং তালাশ করলেন এবং বাসায় তারা সিসি ক্যামেরা দেখতে পেলেন, যাতে তারা সকল রেকর্ডিং দেখলেন এবং ভিডিও মোবাইলে নিয়ে তারা তদন্ত করতে লাগলেন। তবে তারা কিছুই খুঁজে পেলেন না। যখন পুলিশের একটি দল জঙ্গলের দিকে গেল তখন তারা জেনাব সেখানে ঝোপগুলির মধ্যে পড়ে থাকতে দেখতে পেলেন। পুলিশ তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেল এবং সে কিছুক্ষণ পরে ছটফট করতে করতে মৃত্যুবরণ করলো। কেননা ডাক্তার জানালো যে নাকি ৩ দিন ধরে জঙ্গলের জানোয়ার কামড়াচ্ছিল এবং তার প্রাইভেট জায়গায় জানোয়ার অনেক খারাপ কাজ করেছিল, যার কারণে তার অবস্থা মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। আর তার মা এখনো কোমায় ছিল এবং তিনি বেহুঁশ ছিলেন। তিনি এটাও জানতেন না যে তার নাফরমান সন্তান এই দুনিয়া ত্যাগ করে চলে গেছে। এরপর মহল্লার মানুষজন যেই না তার দাফন কাফনের ব্যবস্থা করলো, কেননা যেই না মায়ের একা পড়েছিল, তার বাবা ছিল না এবং মা বেহুঁশ ছিল, তাই মহল্লার এটা দায়িত্ব ছিল তাকে দাফন কাফন করার। মহল্লার মহিলারা যেদিন জেনাবকে গোসল দিল, আর গোসল দেওয়ার সময় যে নারী শরীর থেকে আজব দুর্গন্ধ বের হতে লাগলো। যারা গোসল দিচ্ছিল সেই মহিলারা তওবা তওবা করতে করতে তাকে গোসল দিচ্ছিল। মহিলারা বাইরে এসে পুরুষদের এই কথা বলল এবং বলল আপনারা তাকে গোসল না দিয়ে দাফন করিয়ে দেন, কেননা কোনো মানুষ এই দুর্গন্ধের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবে না। মহল্লার পুরুষেরা মহিলাদের বুঝালো যে এটি সোয়াবের কাজ, সে যেমনই ছিল না কেন তাকে গোসল দেওয়াটা আমাদের ফরজ, তাই তাকে গোসল দেও। সে একজন মুসলমান মেয়ে এবং সে নাফরমান ছিল তার মায়ের। সে তার জীবনে অনেক গুনাহ করেছিল, তবে আমরা এই গুনাহ করতে পারবো না যে গোসল না দিয়ে তাকে দাফন করে দিব। আপনারা একটু ধৈর্য ধরুন এবং মুখে কাপড় বেঁধে তাকে গোসল করান। তার মা একা পড়ে আছে এবং আমরা সকলেই মুসলমান, তার কাফন দাফনের ব্যবস্থা করা আমাদের দায়িত্ব। যদি আমরা তাকে গোসল না করিয়ে দাফন করে দেই তাহলে আল্লাহ পাক কিয়ামতের দিন আমাদেরকেও প্রশ্ন করবেন। মহল্লার মানুষজন মহিলাদের বোঝালে তারা মুখে কাপড় দিয়ে জেনাবকে গোসল করালেন। মহিলাদের কাজ তো এখানেই সমাপ্ত হলো। এবার পুরুষদের পালা ছিল। তারা যখন জেনাবের লাশকে উঠাতে গেল তখন জেনাবের লাশ এত বেশি ভারী হয়ে গেল যে তারা তা উঠাতে পারছিল না। সকলে অনেক চিন্তিত হয়ে পড়ল। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। দুপুরের সময় ছিল এবং সকলে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করছিল, যাতে তারা সঠিকভাবে দাফন করতে পারে। দুপুর থেকে রাত হয়ে গেল। বৃষ্টি এবার ঝড়ে পরিণত হয়ে গেল। আর এই বাইরের অবস্থা এমন ছিল যে কেউই বাইরে যেতে পারছিল না। 2 দিন ধরে বৃষ্টি চলতে লাগলো এবং এত বেশি বৃষ্টি হচ্ছিল যে কেউই বাইরে বের হতে পারছিল না। তাই সকলে সিদ্ধান্ত নিল ইমাম সাহেবের সাথে কথা বলার জন্য। তারা ইমাম সাহেবের সাথে কথা বলল, এখন কি করা যায়। 2 দিন ধরে লাশ পড়ে রয়েছে এবং তা থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যে তার কাছেও যাওয়া যাচ্ছিল না, তাই আপনি কিছু সমাধান দিন। ইমাম সাহেব বললেন, আবহাওয়া তো অনেক খারাপ এবং এখন রাতের সময়, তবে যে কোনোভাবেই হোক আজ রাতেই তাকে দাফন করে দাও। মহল্লার মানুষজন বাতি এবং টর্চ লাইটের ব্যবস্থা করে তাকে দাফন করতে লাগলো। অনেক কষ্ট করে তার লাশকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো এবং কবরস্থানে নিয়ে যাওয়ার পর আরো বৃষ্টি হতে লাগলো এবং জেনাবের কবর পানি দিয়ে ভর্তি হয়ে গিয়েছিল। তারা সকলে পেরেশান হয়ে গেলেন এবং তারা গোরখোদকের দ্বারা অন্য একটি কবর খনন করতে লাগলেন। তবে সেই কবরটি পানি দ্বারা ভর্তি হয়ে গেল। তারা যে কোনোভাবে আজ রাতে জেনাবের লাশকে দাফন করতে চাচ্ছিল, তা না হলে
তার লাশ থেকে রোগ ছড়াতে পারে। এরই মধ্যে অনেক ব্যক্তি এগিয়ে এসে বলল, কেউ খারাপ মনে করবেন না, আমি স্বপ্নে দেখেছি যে জেইনাবকে তার মোবাইল এবং সাউন্ড সিস্টেম সহ দাফন করান, তাহলেই তাকে দাফন করা সম্ভব হবে। এই স্বপ্নের কথা বললে সবাই চিন্তা করতে লাগলেন কিভাবে তাকে এসব জিনিস দ্বারা দাফন করা যায়। তবে সে ব্যক্তিটি বলল, সে সবসময় সত্য স্বপ্ন দেখে আর এটাই সত্য ছিল। সেই ব্যক্তিটি আল্লাহর নেক বান্দা ছিল। মানুষজন বলল, আমরা আল্লাহর বান্দার কথাটি মেনে দেখি। মানুষজন এবার জেনাবের মোবাইল এবং সাউন্ড সিস্টেম তার উপর রেখে দিল এবং অন্য একটি জায়গায় তার জন্য কবর খনন করা হলো। এবার পানি একটু কম ছিল, বৃষ্টি থেমে গিয়েছিল এবং অনেক কষ্ট করে জেনাব জায়গা পেয়েছিল। জেনাবকে কবরে রাখা হলো, তার ফোন এবং সাউন্ড সিস্টেম সেখানে রাখা হলো। সকলেরই অবাক লাগছিল আর তারা ভাবছিল এখন তার উপর আযাব আসবে, কেননা সে তার মা বাবার নাফরমানি করেছে এবং সে তার সাউন্ড সিস্টেম এবং মোবাইল ফোনটিও ভালোবাসতো। তাই তাকে কবরেও এগুলো দিয়ে দাফন করে দেয়া হোক, যাতে তার অনুভব হয় যে সে দুনিয়াতে কি ইনকাম করেছে এবং কি করেছিল। এরপর হুট করে একজন ব্যক্তি চিৎকার দিয়ে উঠল এবং বলল, দেখো, জিহ্বা বের হয়ে গেছে এবং তার কান দিয়ে পোকা বের হচ্ছে। এই দৃশ্য এত ভয়ঙ্কর ছিল যে সেখানে উপস্থিত সকলে চিৎকার করতে লাগলো। সকলেই বলতে লাগলো, তাকে মাটি দেওয়ার আগেই তো তার উপর আযাব নাজিল হওয়া শুরু হয়ে গিয়েছে, জলদি করে তার উপর মাটি দাও এবং এখান থেকে চলো, এমন যেন না হয় যে তার আযাব আমাদের উপর পড়ে। মহল্লার মানুষজন তার উপর মাটি চাপা দিল এবং দ্রুত করে সেখান থেকে চলে গেল। মহিলারা তওবা এবং আস্তাগফিরুল্লাহ পাঠ করতে লাগলো। ইমাম সাহেবের কথা মতে জেনাবের মাগফিরাতের জন্য কোরআন পাঠকারী ডাকলেন এবং তারা 3 দিন ধরে কোরআন পাঠ করতে লাগলেন। এরই মধ্যে তার মায়ের হুঁশ ফিরে আসলে তিনি সকল কিছু খুলে বললেন। তার মা কান্না করতে লাগলো এবং সকলে তার মাকে বলল, তুমি তোমার মেয়েকে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। সে অনেক আযাবের মধ্যে রয়েছে। জেনাবের মা কান্না করতে লাগলেন এবং আল্লাহর কাছে দোয়া করে তার মেয়ের মাগফিরাতের জন্য দোয়া করলেন এবং বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি আমার মেয়েকে ক্ষমা করে দাও, কেননা কমতি তো আমারই ছিল। আমি তাকে ভালো করে শাসন করতে পারিনি। আমি তাকে অনেক আদর ও যত্ন করে রেখেছিলাম, যার ফলে সে নষ্ট হয়ে গিয়েছিল। তার মা যখন তাকে মাফ করে দিল, তখন ইমাম সাহেব বললেন, এবার যেন আযাবের কবর খোদাই করো এবং সে মোবাইল এবং সাউন্ড সিস্টেম সেখান থেকে বের করো। এটি সঠিক নিয়ম নয় এবং এভাবে কবর দেওয়া ঠিক হয়নি। আগে আমাকে জিজ্ঞাসা করার প্রয়োজন ছিল। এরপর ইমাম সাহেব কবরস্থানে গেল এবং কবর খনন করলো এবং এরপর কবর ঠিক করলো। এরপর তারা মোবাইল এবং সাউন্ড সিস্টেম বের করলো এবং আল্লাহর কাছে তার জন্য দোয়া করলো। এরপর একজন ব্যক্তি যে নারীর দিকে তাকালে দেখে যে তার উপর থেকে আযাব সরে গেছে এবং সে ভালো আছে এবং তার কবর থেকে এবার সুগন্ধ আসছিল। ইমাম সাহেব বলল, এই সকল কিছু হয়েছে তার মায়ের দোয়ার কারণে, আর এই কারণে মায়ের দোয়াকে জান্নাতের বাতাস বলা হয়। এরপর আবার কোরআন পাঠ করা হলো এবং জেনাবের মাগফিরাতের জন্য দোয়া করা হলো এবং সকলেই ক্ষমা চাইলো যে তাদের কবরের মধ্যে মোবাইল এবং সাউন্ড সিস্টেম রেখে তাকে দাফন করা ঠিক হয়নি। কিছুদিন পর জেনাবের মা স্বপ্নে তার মেয়েকে দেখলো। সে স্বপ্নে বলতে লাগলো, মা, আমি সারা জীবন তোমার এবং বাবার নাফরমানি করেছি, যার কারণে আমি অনেক কঠোর শাস্তি পাচ্ছি। তবে যখন তুমি দোয়া করা শুরু করেছিলে, তখন থেকে আমার আযাব বন্ধ হয়ে গিয়েছিল। এই স্বপ্নের কথা মহল্লার মানুষজন শুনে অনেক খুশি হয়ে গেল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।